যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কথা অথবা এরিথ্রোসাইটের আরেকটা নাম হচ্ছে আমাদের আরবিসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এরিথ্রোসাইট যেটার অপর নাম হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, এটাকে আমরা আরবিসি না বলেও এরিথ্রয়েড সেলও বলতে পারি। তো অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড এরিথ্রোজ, যেটার কথার অর্থ হচ্ছে রেড বা লাল, আর কাইটোস, কাইটোস কথার অর্থ হচ্ছে হলো ভেসেল বা ফাঁকা ভেসেল, অ্যান্ড সাইট, সাইট কথার অর্থ আমরা প্রত্যেকেই জানি সেল। তো এই পুরো তিনটে কথার অর্থ অর্থাৎ এরিথ্রোস, কাইটোস অ্যান্ড সাইট, এই তিনটে কথার মেলবন্ধনে তৈরি হচ্ছে আমাদের এরিথ্রোসাইট। ডেফিনেশন কি বলছে? এরিথ্রোসাইটের ডেফিনেশনে বলছে রেড ব্লাড সেল, red blood cells or erythrocyte give blood its distinctive color and make up about 40 থেকে 45% of blood's volume। অর্থাৎ আমাদের যে আরবিসি, এটা হচ্ছে আমাদের যে টোটাল ব্লাড ভলিউম আছে তার 40 থেকে 45% অংশ এই আরবিসি দিয়েই তৈরি হয়। তো রেড ব্লাড সেলস আর প্রডিউসড ইন আওয়ার বোন ম্যারো, কোথায় তৈরি হচ্ছে না আমাদের বোন ম্যারোতে তৈরি হচ্ছে, where they typically live for about 120 days। কতদিন বাঁচে তাহলে আমাদের আরবিসি? প্রায় 120 দিন মতো বেঁচে থাকে। আমাদের টোটাল আরবিসি যে তৈরি হওয়ার পর থেকে বা তৈরি হওয়ার শুরু থেকে 120 দিন পর্যন্ত ও বাঁচতে পারে। তো এরপরে মেন ফাংশন কি বলছে? মেন ফাংশন ইজ টু ক্যারি অক্সিজেন ফ্রম লাংস অ্যান্ড ডেলিভার ইট থ্রু আওয়ার বডি। আমাদের লাংস থেকে ও অক্সিজেনটাকে কালেক্ট করে এবং আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে ও টোটাল বডিতে আমাদের যত সেল বা টিস্যু আছে সব জায়গাতে ডেলিভার করে। তো রেড ব্লাড সেল অলসো ট্রান্সপোর্ট ওয়েস্ট such as carbon dioxide back to our lungs and to be excited। তো যেটা আমাদের অক্সিজেন ক্যারি করলো ও, হ্যালো, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট এরিথ্রোসাইট। তো আমরা আজকে এরিথ্রোসাইট অথবা আরবিসি যেটাই বলতে থাকি না কেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব এই এরিথ্রোসাইট, আমরা যেটাকে আরবিসি বা রেড ব্লাড সেল নামে চিনি সেটার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট, অথবা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি এরিথ্রয়েড সেল। তো কিভাবে এই এরিথ্রোসাইট কথাটা এলো সেটা একটু জেনে নিই। অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড এরিথ্রোজ, এরিথ্রোজ যার অর্থ হচ্ছে রেড বা লাল, কাইটোজ মানে হচ্ছে হলো ভেসেল, অ্যান্ড সাইট যেটাকে আমরা যেটা অর্থ হচ্ছে সেল। তো এই তিনটে শব্দ, এই যে এরিথ্রোজ, কাইটোজ অ্যান্ড সাইট, এই তিনটে শব্দের মেলবন্ধনে তৈরি হচ্ছে আমাদের এরিথ্রোসাইট শব্দটা, যেটাকে একটু বাংলায় বিশ্লেষণ করলে এটাই হয় যে একটা ফাঁকা গহ্বর যেটা লাল রং দ্বারা পরিপূর্ণ। তো এখানে লাল রংটা কি বা ফাঁকা গহ্বরটা কি, এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো প্রথমে ডেফিনেশন যেটা বলছে, ডেফিনেশনে বলছে যে রেড ব্লাড সেলস অর এরিথ্রোসাইট গিভ ব্লাড ইটস ডিস্টিংটিভ কালার অ্যান্ড টু মেক আপ 40 to 45% অ্যাবাউট টোটাল ব্লাড ভলিউম। এই যে এরিথ্রোসাইট, আমাদের যে ব্লাডের রং বা রক্তের রং যে লাল, সেটার মূল কারণটাই হচ্ছে আমাদের এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেল আমাদের টোটাল ব্লাড ভলিউমের প্রায় 40 to 45% অংশ জুড়ে রয়েছে। রেড ব্লাড সেলস আর প্রডিউসড ইন আওয়ার বোন ম্যারো where they typically live for about 120 days। এটা আমাদের বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে এবং মোটামুটি 120 দিন মতো এটা বেঁচে থাকে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে মেন ফাংশন টু ক্যারি অক্সিজেন ফ্রম লাংস অ্যান্ড ডেলিভার ইট থ্রু আউট আওয়ার বডি। আমাদের লাংস থেকে বা ফুসফুস থেকে অক্সিজেনটাকে গ্রহণ করা এবং আমাদের সারা শরীরে এই অক্সিজেনটাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এর কাজ। আরো একটা কাজের রয়েছে, যেটা কি বলছেন, red blood cells also transport waste such as carbon dioxide back to our lungs to be exhaled। এ কি করে? অক্সিজেনটাকে তো আমাদের সারা শরীরের সেলের কাছে, টিস্যুর কাছে ছড়িয়ে দিল,
কিন্তু ফিরতি পথে ও কি করে, আমাদের ওই সেল বা টিস্যুগুলো থেকে ওদের যে ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে সেটাকে পুনরায় আমাদের ফুসফুসের কাছে ফিরিয়ে নিয়ে আসে এবং আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা ওই কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে ছেড়ে দিই। তো রেড ব্লাড সেলের মূল কাজ হচ্ছে আমাদের অক্সিজেন ক্যারি করা। এবার ও কিসের মাধ্যমে অক্সিজেন ক্যারি করছে, আমরা যখন বাজারে যাই কি নিয়ে যাই, একটা ব্যাগ নিয়ে যাই, ঠিক তেমনি ভাবে রেড ব্লাড সেলের মধ্যেও কিছু একটা রয়েছে যে কি করে অক্সিজেনটাকে ক্যারি করতে পারে। তো যেটা রয়েছে সেই জিনিসটাকে আমরা কি বলছি, হিমোগ্লোবিন বলছি। হিমোগ্লোবিন ইটসেলফ আ প্রোটিন। এই প্রোটিনটা কি করলো, অক্সিজেনের সঙ্গে বাইন্ড করলো, দিয়ে লাংস থেকে আমাদের গোটা শরীরের মধ্যে ছড়িয়ে গেল হৃৎপিণ্ডের মাধ্যমে। আর যখন ফিরতি পথে ব্লাডটা ভেনের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের কাছে আসছে, তখন ও কি করছে, ওই একই হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ড করছে, বাইন্ড করে আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে ফুসফুসের কাছে ফিরে চলে আসছে। তো নেক্সট কি বলছেন, তো এবার হিমোগ্লোবিন সম্বন্ধে একটু জেনে নিই। হিমোগ্লোবিন তো প্রোটিন জানলাম আমরা, তো হিমোগ্লোবিন কি কি দিয়ে তৈরি হচ্ছে। হিমোগ্লোবিন হচ্ছে যে হিম আর গ্লোবিন এই দুটি গ্রুপ দিয়ে তৈরি হচ্ছে। হিম হিম জিনিসটা হচ্ছে আয়রন কন্টেইনিং পার্ট, আর গ্লোবিন ইটসেলফ আ প্রোটিন পার্ট। তো এই দুটোর মেলবন্ধনে আমাদের হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। আর হিমোগ্লোবিনই কি করছে, আমাদের এই অক্সিজেনটাকে ক্যারি করতে সাহায্য করছে, আবার ফিরতি পথে কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করতে সাহায্য করছে। আফটার 120 days ওল্ড আরবিসি আর রিসাইকেলড বাই ম্যাক্রোফেজেস। 120 দিন পর আরবিসি যখন বৃদ্ধ হয়ে যায় বা ওল্ড আরবিসি, ও কি করে, ম্যাক্রোফেজে রিসাইকেলড হয়। এবার এই ম্যাক্রোফেজ কোথায় কোথায় আছে, আমাদের স্প্লিনে আছে, আমাদের লিভারে আছে, বোন ম্যারোতে আছে, লিম্ফ নোডের মধ্যে আছে। এই যে ম্যাক্রোফেজ, এই যে সিস্টেমটা, যে সিস্টেমের মাধ্যমে আরবিসি রিসাইকেলড হয়, সেই সিস্টেমটাকে আমরা বলছি রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তো এরপর আমরা একটু জেনে নেব আরবিসি কেমন দেখতে হয় বা এর স্ট্রাকচারটা কিরকম। আরবিসি মোটামুটি 7 থেকে 8 মাইক্রোমিটার মতো এর ডায়ামিটারটা, এবং এর থিকনেস হচ্ছে প্রায় 2 মাইক্রোমিটার। এই যে ডায়ামিটার, এটা একটা গোল আরবিসি, এই আরবিসির মাঝখানটা হোলো স্পেস আছে, এই যে পুরো ডায়ামিটারটা এইটা হচ্ছে 7 থেকে 8। আর এই যে থিকনেসটা আরবিসি রয়েছে, এই যে থিকনেসটা, এটা প্রায় 2 মাইক্রোমিটার মতো এই থিকনেসটা আরবিসির ক্ষেত্রে রয়েছে। আর কি হয়, আর আরবিসিটা দেখতে অনেকটা বাইকনকেভ শেপ, এই যে গোল বা ডোনাট শেপ, আমরা ডোনাট কেক খেয়ে থাকি প্রত্যেকে, সেই যে ডোনাট কেকের এই যে মাঝখানটা, এটা বাইরের অংশটা একটু ফাঁপা থাকে আর মাঝখানের অংশটা একটু ডিপ থাকে, এটাই হচ্ছে আরবিসির স্ট্রাকচার। তো আরবিসি তাহলে আমরা কি বললাম, যে বললাম বাইকনকেভ শেপ বা ডোনাট। এই যে ডোনাট বা বাইকনকেভ শেপ, এই যে দেখতেই পাচ্ছি আমরা কিভাবে বাইকনকেভ শেপ, এইটা একটা বাইকনকেভ শেপ। এর এই যে বাইরের অংশটা ফোলা বা থিকনেস, আর ভেতরটা একটু ডিপ আছে। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি, এই যে স্ট্রাকচারটা যখন তৈরি হচ্ছে, যে বাইকনকেভ শেপ, এই যে পুরো অংশটা একটা স্ফেরিক্যাল শেপ, পুরো অংশ একটা একটা বড় অংশ, মাঝখানটা একটু ডিপ আছে, এই যে যতটা অংশ, এই যে পুরো অংশটা থাকলো, এই অংশটা থাকার কারণে কি হচ্ছে, আরবিসির যে এই যে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। এবার সারফেস এরিয়া যত বাড়ছে, ওখানে কি হচ্ছে, তত বেশি বেশি করে অক্সিজেন ও ক্যারি করতে পারছে, বা গ্যাসের যে এক্সচেঞ্জ, ফেসিলিটি ফেসিলিটেটিং গ্যাস এক্সচেঞ্জ। এখানে যত সারফেস এরিয়া যত বড় হবে, তত গ্যাস এক্সচেঞ্জের জায়গাটা বাড়তে থাকবে, তত পরিমাণ অক্সিজেন ডিপোজিট হতে থাকবে, এবং কার্বন ডাইঅক্সাইডও এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসতে পারবে। বাট যদি এই সাইজটা না হয়ে আরবিসি যদি এরকম ক্রিসক্যান্ট সাইজের হতো, তাহলে কি সারফেস এরিয়া এত বড় পেতো? কখনোই পেতো না এত বড় সারফেস এরিয়া। তো গ্যাস এক্সচেঞ্জের যে ফেসিলিটি, গ্যাস এক্সচেঞ্জ, সেই জিনিসটাও করতে পারতো না। তো এরপর কি আমরা জানতে পারবো, যে আরবিসি যে বেশ কিছু প্রপার্টি আছে সেইগুলো কি কি। তো আরবিসির মধ্যে মূলত আমরা জানি কি, ম্যাচিওর আরবিসির কি হয়, নিউক্লিয়াস থাকে না, কোনো রকম নিউক্লিয়াস থাকে না, এবং আরবিসির যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে কোনো রকম ইন্ট্রাসেলুলার সেল অর্গানেলিস এগুলোও থাকে না। এবার কিন্তু এর মধ্যেও বেশ কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে আমাদের ম্যামালদের মধ্যে যে এক্সেপশনটা, সেটা হচ্ছে ক্যামেলের। এবার কেন আমাদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, যেহেতু একটা আরবিসি হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ থাকে, সেই কারণে নিউক্লিয়াস থাকার মতো কোনো জায়গা থাকে না। তো আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর মানে মূলত ম্যাচিওর আরবিসি।
ইমম্যাচিওর আরবিসির ক্ষেত্রে নিউক্লিয়াস অবশ্যই প্রেজেন্ট থাকে, কিন্তু আরবিসি যখন ম্যাচুরেশন স্টেজে চলে যায় তখন তার মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। যদি ম্যাচুরেশন স্টেজে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থেকে থাকে তাহলে সেটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনের দিকে যাবে। তো এরপর আরবিসি সাইটোপ্লাজম সম্বন্ধে জেনে নিই আমরা। আমরা প্রথমেই জানলাম কি আরবিসি সাইটোপ্লাজমে, যেহেতু হিমোগ্লোবিন দ্বারা আরবিসিটা পরিপূর্ণ থাকে তাই আরবিসির মধ্যে মূলত সাইটোপ্লাজম থাকে না। শুধুমাত্র সাইটোপ্লাজমই নয়, সাইটোপ্লাজমের মধ্যে থাকা যেসব সেল অর্গানেলিস, যেমন কি কি হতে পারে, আমাদের রাইবোজোম হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, আমাদের সেন্ট্রিওল হতে পারে, মাইটোকন্ড্রিয়া হতে পারে, এরা কোনো রকম সেল অর্গানেলিস আরবিসির মধ্যে থাকে না। তাহলে যখন কোনো রকম সেল অর্গানেলিস আরবিসির মধ্যে থাকে না, তাহলে আরবিসি কিভাবে এনার্জি পায়? যেহেতু মাইটোকন্ড্রিয়া আরবিসির মধ্যে থাকছে না, যেহেতু মাইটোকন্ড্রিয়া আরবিসির মধ্যে নেই, সেল অর্গানেলিস এই যে মাইটোকন্ড্রিয়া এই আরবিসির মধ্যে নেই, তাহলে আরবিসি তো প্রোটিন সিনথেসিস করতে পারবে না। ইট ডাজ নট হ্যাভ এবিলিটি টু সিনথেসিস প্রোটিন, প্রোটিনও সিনথেসিস করতে পারছে না। যখন প্রোটিন সিনথেসিস করতে পারছে না তাহলে এনার্জি কোথা থেকে পাচ্ছে? না হ্যাঁ, আরবিসি এনার্জি পায়। আরবিসি কোথা থেকে এনার্জি পায়? তাহলে আরবিসি গ্লুকোজ থেকে এনার্জি পায়। আরবিসি গ্লুকোজ থেকে ইএমপি পাথওয়ে, এমডেন মেয়ারহফ পাথওয়ে, অথবা এইচএমপি, হেক্সোজ মোনোফসফেট শান্ট, এই দুই পদ্ধতির মাধ্যমে আরবিসি কি করে তার গ্লুকোজটাকে ভেঙে ও তার এটিপি তৈরি করতে পারে। তো এই যে এমডেন মেয়ারহফ পাথওয়ে প্রায় 90% হয়ে থাকে, আর 10% হয়ে থাকে এইচএমপি পাথওয়ে। ওকে, এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব। সাইটোপ্লাজম তো জেনে নিলাম, এরপর আমরা যাব সেল মেমব্রেনের ক্ষেত্রে। আরবিসির ক্ষেত্রে যে সেল মেমব্রেন সেটা মূলত কি কি দিয়ে তৈরি? লিপিড বাইলেয়ার, গ্লাইকোলিপিড দিয়ে আরবিসি সেল মেমব্রেনটা তৈরি হয়। তো এই সেল মেমব্রেনের দুটো প্রোটিন থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা থাকে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। একটা ইন্টিগ্রাল, একটা পেরিফেরাল, দুটো। তো এই যে ইন্টিগ্রালের কাজটা কি? ইন্টিগ্রালের কাজ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি আমাদের যে আরবিসি, এই আরবিসি সারফেসে বেশ কিছু অ্যান্টিজেন থাকে, আমরা এটা প্রত্যেকেই জানি, কারণ আমাদের যে ব্লাড গ্রুপিং করতে হয় সেই ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আমাদের এই অ্যান্টিজেনটাকেই আমরা মূলত লক্ষ্য রাখি। তো অ্যান্টিজেন গুলো কি কি? অ্যান্টিজেন হতে পারে এ অ্যান্টিজেন, এটা হতে পারে বি অ্যান্টিজেন, এই টাইপের বেশ কিছু অ্যান্টিজেন হয়। তো আমাদের এই যে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, এই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কি করে? এই যে অ্যান্টিজেনের এক্সপ্রেশনটা সেটাতে সাহায্য করে। আর আর কি করে? আমাদের যে আরএইচ, আমাদের যে গ্রুপিং এর পজিটিভ নেগেটিভ, যেটা আমরা আরএইচ এর মাধ্যমে নির্ধারণ করি, সেই জিনিসটাকেও এক্সপ্রেস করতে সাহায্য করে আমাদের এই ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। আর তাহলে পেরিফেরাল মেমব্রেন প্রোটিনের কাজ কি? না, পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কি করে? আমাদের যে আরবিসির যে সাইটোস্কেলিটন আছে বা সাইটোস্কেলিটন যে নেটওয়ার্ক আছে সেইটাকে প্রিজার্ভ করে। কিভাবে প্রিজার্ভ করে? এই যে সাইটোস্কেলেটন নেটওয়ার্কের মাধ্যমে আরবিসির কি হয়, ইলাস্টিসিটি বা স্ট্রেংথ যেটা আছে সেইটা হেল্প করে বা সেইটাকে রক্ষা করতে সাহায্য করে আমাদের এই পেরিফেরাল মেমব্রেন প্রোটিনটা। তাহলে আমাদের এবার কোশ্চেন আসবে, তাহলে যে সাইটোপ্লাজমিক বা সাইটোস্কেলেটন নেটওয়ার্ক এটাকে প্রিজার্ভ করার কারণটা কি? এর কারণ হচ্ছে একটা আরবিসি তো গোল, আমরা যেটা জানলাম বাইকনকেভ শেপ। তো এবার আরবিসি কি করতে হয়? বিভিন্ন রকম ব্লাড ভেসেলের মাধ্যমে, বিভিন্ন টাইপ অফ ব্লাড ভেসেলের মাধ্যমে যেতে হতে পারে। কি কি সেই সব ব্লাড ভেসেল? আরবিসি কে আর্টারির মধ্যে দিয়ে যেতে হতে পারে, আরবিসি কে ভেনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, আরবিসি কে ক্যাপিলারির মধ্যে দিয়ে যেতে হতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু এই যে ব্লাড ভেসেলের তো তারতম্য রয়েছে, কোনো কোনো ব্লাড ভেসেল মোটা হয়, কোনো কোনো ব্লাড ভেসেল আবার সরুও হয়। তাহলে সব জায়গায় যখন আরবিসি কে কভার করতে হবে, তাহলে আরবিসি কে ওই ব্লাড ভেসেল অনুযায়ী নিজের শেপের কিছু পরিবর্তন আনতে হবে। যখন আরবিসি এই বড় জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার নিজের সাইজ নিয়ে যেতে পারে, সে অসুবিধার কিছুই নেই। কিন্তু যখন আরবিসি এই সরু জায়গার মধ্যে দিয়ে যাবে তখন তাকে কি করতে হবে? তার নিজের শেপের কিছু পরিবর্তন আনতে হবে। তখন আরবিসি কে এরকম সরু হয়ে ওই জায়গাটা পাস করতে হবে, আদারওয়াইজ আরবিসি ভেঙে যেতে পারে বা ওই জায়গাটাতে আরবিসি যেতে পারে না। এই যে শেপের যে স্কুইজনেস বা এই শেপকে যে স্কুইজ করে পাস হওয়ার যে ক্ষমতাটা, এটাই আমাদেরকে ঠিক করে দেয়। এটা হচ্ছে পেরিফেরাল সেল প্রোটিন, সরি, পেরিফেরাল মেমব্রেন প্রোটিন এটাতে হেল্প করছে। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের আরবিসি সেই সেল মেমব্রেনের যে পার্টটা সেটাই। চলো পরবর্তী স্লাইডে দেখি আমরা। আমরা এতক্ষণ আরবিসির যে সেল মেমব্রেন বা এই সম্বন্ধে জানলাম, এবার আমরা আরবিসির যে কাজটা, আরবিসি অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা সম্বন্ধে জানবো। আরবিসি অ্যাকচুয়ালি আমাদের যে
গ্যাসের এক্সচেঞ্জ মিনস মূলত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই তো আমাদের মূলত দুই গ্যাস। বেঁচে থাকার জন্য মূলত অক্সিজেনটা দরকার হয়, আর এই অক্সিজেনটা যখন আমাদের সেলের কাছে খাবার তৈরি হয়ে যায়, সেটা তখন কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়। তো এই দুটো হয় অক্সিজেনকে ও কি করবে, নিয়ে যাবে আর্টারির মাধ্যমে আমাদের সেলের কাছে, আর কার্বন ডাইঅক্সাইডকে বাপাস ভেনের মাধ্যমে ফিরিয়ে আনবে। এটাই মূলত আমাদের আরবিসি করে থাকে। কার মাধ্যমে করে থাকে? ওই যে একটা ব্যাগের কথা বললাম, হিমোগ্লোবিন রয়েছে, ওই হিমোগ্লোবিনের মাধ্যমে কি হয়, প্রথমে আমাদের গ্যাসটা আমরা গ্রহণ করলাম, সেটা আমাদের ফুসফুস বা লাংসের কাছে গেল। লাংসের কাছে কি আছে না, লাংসের কাছে আছে অ্যালভিওলাই। একটু ভালো করে যদি দেখি আমরা সেই অ্যালভিওলাই এর ছবিটা এখানে দেখতে পাবো, এই যে অ্যালভিওলাই। এই অ্যালভিওলার মলিকুলার স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম এখানে। এই অ্যালভিওলাই অনেকটা সেই এরকম কলসির মতো দেখতে হয় অ্যালভিওলাইটা, ঠিক আছে। এখানে এলো আমাদের পুরো গ্যাসটা এখানে এলো, এখানে কি করলো, এখানে সব ব্লাড ভেসেল গুলো রয়েছে। তো এখানে কি করলো, ব্লাড কি করলো, অক্সিজেনটাকে নিল। এই অক্সিজেন কি হলো, হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করে ওটা আর্টারির মাধ্যমে আমাদের সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়লো। এবার আর্টারির থেকে তো ব্লাডটা পুরো অক্সিজেনেটেড, যেটা ব্লাড সেটা কালার হচ্ছে স্কারলেট রেড, সেটা তো পুরো শরীরে ছড়িয়ে পড়লো। এরপর কি হচ্ছে, যখন ব্লাডটা ফিরে আসবে বাপাস, তখন কি হচ্ছে, এই যে আমাদের সেল বা টিস্যুর কাছে যে কার্বন ডাইঅক্সাইড রইলো, সেই কার্বন ডাইঅক্সাইড কি করলো, আরবিসির যে হিমোগ্লোবিন রয়েছে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করলো। এই যে বাইন্ড হয়ে গেল আরবিসির সঙ্গে হিমোগ্লোবিনটা, এই কালারটা তখন হচ্ছে আমাদের পার্পেল রেড বা পার্পল ব্লুইশ রেড, এরকম একটা কালার হচ্ছে। এই যে পার্পল ব্লুইশ ব্লু রেড, এই কালারের হচ্ছে আমাদের যখন ভেনাস ব্লাডটা আসছে, কারণ ভেনাস ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রিচ আছে। তো এই ভেনাস ব্লাডটা আবার ওই ভেনের মাধ্যমে আমাদের লাংসের কাছে ফিরে এলো এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হলো। এটাই মূলত করে থাকে আমাদের আরবিসি। এছাড়াও আরবিসির বেশ কিছু আদার্স কিছু প্রপার্টি আছে, যেমন আরবিসির ভেতরের যে কনসেন্ট্রেশনটা, আরবিসি তো পুরোটা ফ্লুইড কন্টেনিং একটা সেল, কারণ এর মধ্যে হিমোগ্লোবিন আছে। এই যে কনসেন্ট্রেশনটা, ইন্টারনাল ফ্লুইড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে প্রায় 0.85% সোডিয়াম ক্লোরাইডের সমান হয়ে থাকে। যদি এই ফ্লুইড কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে, কত থেকে 0.85% থেকে ওটা যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে, আরবিসি তো এরকম বাইকনকেভ শেপ দেখতে, নর্মাল আরবিসি, কিন্তু তখন ওটা কি হবে, যদি বাইরের কনসেন্ট্রেশনটা বেশি হয়, তখন কি হচ্ছে, আরবিসির এই ভেতর থেকে ফ্লুইডটা কি করবে, বাইরে বেরিয়ে আসবে, কারণ বাইরে কনসেন্ট্রেশন বেশি, অসমোসিসের মাধ্যমে বাইরে বেরিয়ে এলো, তখন আরবিসি গুলো পুরোটা এরকম শ্রিঙ্কেজ হয়ে যাবে বা চুপসে যাবে। কিন্তু উল্টো দিক থেকে, যদি বাইরের কনসেন্ট্রেশনটা কমে যায়, ভিতরে কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তখন কি হবে, বাইর থেকে জলটা আরবিসির মধ্যে প্রবেশ করবে, তখন আরবিসির সাইজটা কিন্তু আরো বড় হয়ে ফুলে উঠবে, আরবিসি আরো স্ফেরিক্যাল হয়ে যাবে আরবিসিটা অসমোসিসের মাধ্যমে। এটাই মূল আমাদের অসমোসিসের যে মূল থিওরি যেটা, সেটাই এটা। আর কি আছে, আর কিছু প্রপার্টি হচ্ছে, আরবিসির যে সেল মেমব্রেন, এই যে বাইরের যে সেল মেমব্রেনটা আছে আরবিসির, এ কি করে, এর মধ্যে বেশ কিছু পোর আছে, পোর মানে ছোট ছোট ছিদ্র আছে, যে কি করে, পটাশিয়াম যে আয়নটা আছে, সে এই পটাশিয়াম আয়নটার এক্সচেঞ্জে হেল্প করে। পটাশিয়াম আয়নটা পটাশিয়াম আয়ন এক্সচেঞ্জে হেল্প করে, কিন্তু এই সেল মেমব্রেন সোডিয়াম আয়ন আছে, যে সোডিয়াম আয়ন এনে, এই সোডিয়াম আয়নকে কোনো এক্সচেঞ্জ মানে ভেতরেও ঢুকতে দেয় না, আবার বাইরেও বেরোতে দেয় না। এই কোন মানে সোডিয়াম আয়নের এখানে নো এন্ট্রি, সেল মেমব্রেনের মাধ্যমে আরবিসির মধ্যে সোডিয়াম আয়নের নো এন্ট্রি করে রেখেছে। আর কি করেছে ও, পটাশিয়াম আয়নকে এন্ট্রি দিয়ে রেখেছে, পটাশিয়াম আয়নকে এন্ট্রি দিয়ে রেখেছে, আর সোডিয়াম আয়নকে নো এন্ট্রি দিয়ে রেখেছে। ওকে। এরপর কি হচ্ছে, তো এতক্ষণ তো আরবিসি কিভাবে কাজ করছে বা কতটা কাজ করছে এগুলো তো জানলাম। আমরা আরবিসি কিভাবে জন্ম হচ্ছে একটু পরেই জানবো, কিন্তু তার আগে একটু আরবিসি কিভাবে মারা যাচ্ছে বা কিছু, ওই যে মধুসূদনের ভাষায়, জন্মিলে মরিতে হইবে অমরকে কোথা কবে, সেইভাবে আরবিসিরও 120 দিন পর মৃত্যু দিন আরবিসির, বা একটা আরবিসির যে বেঁচে থাকার যে টাইমটা বা পিরিয়ডটা, সেটা হচ্ছে 120 দিন। এই 120 দিন পর কি হয়, আরবিসি ডিস্ট্রয় হয়ে যায়। কোথায় কি কারণে ডিস্ট্রয় হয়, আইদার এটা কোনো মেকানিক্যাল কজ অথবা মেটাবলিক কজ, এই দুটো কারণের মধ্যে যে কোনো কারণে আরবিসি
মারা যেতে পারে। মূলত এই দুটোই কারণ থাকে। তো কি হয়, কোথায় মারা যায় আরবিসি? আরবিসি মূলত রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলে মারা যায়। কিভাবে? আরবিসি কে এই যে লাইসোজোমাল এনজাইম যেগুলো আছে সে কি করে আরবিসি কে অ্যাটাক করে, ফলে আরবিসি যে সেল মেমব্রেন রাপচার করে যায়, রাপচার করে হিমোগ্লোবিনটা বাইরে বেরিয়ে আসে। তো আরবিসি ডিস্ট্রয় হয়ে গেল, এই যে হিমোগ্লোবিনটা বাইরে বেরিয়ে এলো, এই হিমোগ্লোবিন কি করে দুটো ভাগে এবার ভেঙে যায় হিমোগ্লোবিনটা, একটা হচ্ছে হিম পার্ট, একটা হচ্ছে গ্লোবিন পার্ট। হিম কন্টেনিং পার্ট মানে এখানে আয়রন রিচ আছে, এই কি করে আমাদের বোন ম্যারোর কাছে চলে যায়। আর গ্লোবিন পার্টটা কি করে, এটা তো আমাদের প্রোটিন কন্টেনিং পার্ট, এ কি করে আমাদের লিভারের কাছে চলে আসে। এখান থেকে এবার বিলিরুবিন তৈরি হয়, হিমোগ্লোবিনটা বিলিরুবিনে কনভার্ট হয়। তো যেটা এই যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বললাম আমরা, মূলত আরবিসি কি হয়, আমাদের যে স্প্লিন আছে এই স্প্লিনের কাছে গিয়ে ও ডিস্ট্রয় হয়। সো আমরা স্প্লিনকে কি বলতে পারি, গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি। এটা একটা এমসিকিউ কোশ্চেন আসতেই পারে যে কোনো পরীক্ষায়, গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি কাকে বলা হয়, স্প্লিনকে বলা হয়। আচ্ছা, এই যে হিমোগ্লোবিনটা যে ডিস্ট্রয় হয় বা হিমোগ্লোবিন আরবিসির যে সেল মেমব্রেন রাপচার হওয়ার ফলে হিমোগ্লোবিনটা যে বেরিয়ে আসে, হিমোগ্লোবিন বেরিয়ে কি হয়, হিম অক্সিজেনেজ এনজাইমের মাধ্যমে এই হিমোগ্লোবিনটা হিম আর গ্লোবিন এই দুটো পার্টে ভেঙে যায়। তো আমরা জেনে নিলাম আরবিসি কিভাবে কি মারা যায়। তো আরবিসি এবার কিভাবে তৈরি হয় সেটা একটু জানি। আরবিসি যে তৈরি হয়, সেই আরবিসি তৈরির প্রসিডিওরকে আমরা বলি কি, এরিথ্রোপয়েসিস। এটা নিয়ে এবার আলোচনা করব। তো এরিথ্রোপয়েসিস কোথা থেকে এসছে এই নামটা? গ্রিক ওয়ার্ড এরিথ্রোস, যেটার কথার অর্থ হচ্ছে রেড বা লাল, আর পোয়েসিস যেটার অর্থ হচ্ছে ক্রিয়েশন অথবা প্রোডাকশন অথবা মেকিং। তাহলে এই যে এরিথ্রোজ, এটার প্রোডাকশন পদ্ধতিটাই হচ্ছে এরিথ্রোপয়েসিস। ডেফিনিশন কি বলছে, এরিথ্রোপয়েসিস ইজ দ্য প্রসেস হুইচ প্রডিউস রেড ব্লাড সেলস, এটার অপর নাম এরিথ্রোসাইট, which is development from erythropoietic stem cell টু ম্যাচিওর আরবিসি। এই যে এরিথ্রোপয়েটিক স্টেম সেল থেকে ম্যাচিওর আরবিসি তৈরির যে প্রসিডিওর বা তৈরির যে পার্ট বা তৈরির যে ধাপ বা পর্যায়, এটাকে আমরা কি বলছি, এরিথ্রোপয়েসিস বলছি। তো এরিথ্রোপয়েসিস সাইট কি কি আছে বা কোন কোন জায়গায় তাহলে এরিথ্রোসাইট গুলো তৈরি হতে পারে? একদম ফার্স্ট আমরা যখন জন্ম হচ্ছে আমাদের, সেই সময়টা কি হচ্ছে, আমাদের ইয়ক স্যাক যেটা রয়েছে, ইয়ক স্যাকটা কেমন দেখতে হচ্ছে, এই যে ইয়ক স্যাক, এই জিনিসটাকে ইয়ক স্যাক বলি। আমরা যখন জন্মের শুরুতে আছি বা আমাদের জন্মটা সবে হচ্ছে শুরু, আমরা যখন ডেভেলপমেন্ট স্টেজে আছি, সেই সময়টা কি হচ্ছে, আমাদের এই ইয়ক স্যাকের মধ্যে, অর্থাৎ আমরা আর্লি ফিটাস স্টেজে যখন আছি, তখন আমাদের এই ইয়ক স্যাক, আমাদের এই এরিথ্রোপয়েসিসটা ঘটে থাকে। এরপর যখন আমাদের বয়স 2-5 মাস হয় বা 2 থেকে 5 মাস জেস্টেশন পিরিয়ডে থাকি, তখন কি হয়, আমাদের যে লিভার আছে, স্প্লিন আছে, এইগুলোর মধ্যে আমাদের আরবিসি তৈরি হয়। আর যখন 5 মাসের পর থেকে টিল বার্থ অ্যান্ড টিল ডেথ, আমাদের বোন ম্যারোর মধ্যে এই এরিথ্রোপয়েসিসটা চলতে থাকে। তো এই যে প্রথমে যখন আমাদের এরিথ্রোপয়েসিস হয়, সেটাকে আমরা কি বলি, মেসোব্লাস্টিক স্টেজ। ঠিক তারপরে 2 থেকে 5 মাস যখন আমাদের লিভার স্প্লিন এদের মধ্যে, তখন আমরা তাকে বলি হেপাটিক স্টেজ। এবার এই যে হেপাটিক স্টেজ বলারও একটা মূল কারণ, এই যে লিভারের মধ্যে বেশ কিছু যে সেল থাকে বা লিভারের যে স্পেশাল সেল, যাকে আমরা কি বলি, হেপাটোসাইট বলি। এই হেপাটোসাইটের মধ্যে যেহেতু এরিথ্রোপয়েসিস হয় বা করে, সেই থেকে এই পর্যায়টার নাম হচ্ছে হেপাটিক স্টেজ। আর আমাদের বোন ম্যারোর মধ্যে যদি এরিথ্রোপয়েসিস হয়, তো তাকে আমরা বলি কি, মাইলয়েড স্টেজ। এই তিনটে জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা থেকে কোশ্চেন আসে অনেক সময়। তো আমরা যখন জন্ম, মানে আমাদের যখন জন্ম হচ্ছে, তখন তো অবশ্যই আমাদের বোন ম্যারোর মধ্যে আরবিসি তৈরি হচ্ছে। কিন্তু এই বোন ম্যারোর মধ্যেও স্পেসিফিসিটি আছে। বোন ম্যারোর দুই প্রকার, বিএম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আরবিএম বা রেড বোন ম্যারো, আর একটা হচ্ছে ওয়াইবিএম বা ইয়েলো বোন ম্যারো। এই আরবিএম বা রেড বোন ম্যারো কি করে, আমাদের ব্লাড প্রোডাকশনে হেল্প করে বা এরিথ্রোপয়েসিসটা মূলত এই রেড বোন ম্যারোর মধ্যে হয়ে থাকে, কারণ এখানে স্টেম সেলের পরিমাণ প্রচুর মানে অনেক বেশি থাকে।
কিন্তু ইয়েলো বোন ম্যারোতে কোনো রকম এরিথ্রোপয়েসিস হয় না। কেন হয় না? কারণ রেড বোন ম্যারোর মধ্যে যদি ফ্যাটের ডিপোজিশন হয় তখন সেটা কি হয়, ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে যায়। তো ইয়েলো বোন ম্যারো ইজ নট এবল টু এরিথ্রোপয়েসিস। সো আমাদের রেড বোন ম্যারোর মধ্যে এরিথ্রোপয়েসিসটা হয়। কিন্তু মজার ঘটনা হলো 20 বছর বয়সের পর থেকে আমাদের যে লং বোনগুলো আছে সেই লং বোনগুলোর যে স্যাফট পর্যায়, অর্থাৎ যদি এটাকে একটা লং বোন আমি ধরি, এর যে স্যাফট মানে এই যে মাঝের অংশটা, এই অংশটা, এই জায়গাটায় ফ্যাট ডিপোজিশন হওয়ার ফলে এই জায়গাটা ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে যায়, এখানে কোনো রকম এরিথ্রোপয়েসিস হয় না। কিন্তু এর যে এই যে হেড পোর্শন যে দুটো আছে সেখানে কি হয়, আমাদের রেড বোন ম্যারোটা থাকে, তো ওখানে ব্লাড প্রোডাকশন হতে পারে। তো এই সময় তাহলে কি হয়, এই সময় ফ্ল্যাট বোন যেগুলো আছে সেইখানে আমাদের রেড বোন ম্যারো গুলো থাকে। তো এই ফ্ল্যাট যে বোন, এখানেই আমাদের ব্লাড প্রোডাকশনটা বা এরিথ্রোপয়েসিস হয়ে থাকে। তো ফ্ল্যাট বোন কি কি আছে আমাদের? রিবস আছে, ভার্টিব্রা আছে, স্টার্নাম আছে, স্যাক্রাম আছে, পেলভিস আছে, প্রক্সিমাল ফিমার আছে। তো এই পার্টগুলোতে আমাদের এরিথ্রোপয়েসিসটা হয়ে থাকে। এই কটা বোনের নাম আমাদেরকে মনে রাখতে হবে। এবার কি মনে রাখতে হবে, এখানে এবার একটা টার্ম এলো এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। আমরা প্রথমে কি জানলাম, মেডুলারি স্টেজ সেটা কোথায় হচ্ছে, যদি আমার এই হাড়ের মধ্যে বা বোনের মধ্যে যদি এরিথ্রোপয়েসিস হয়ে থাকে সেটাকে আমরা কি বলি, মেডুলারি স্টেজ বা মেডুলারি হেমাটোপয়েসিস। কিন্তু এই বোন ম্যারো বাদে যে জায়গাগুলোতে আমাদের এরিথ্রোপয়েসিস হয়ে থাকে, অর্থাৎ আউটসাইড দা ম্যারো, তো সেটাকে আমরা বলছি এক্সট্রা মেডুলারি। সেগুলো কি কি আছে? সেগুলো আমাদের হতে পারে ইয়কস্যাক, সেটা আমাদের হতে পারে স্প্লিন, সেটা হতে পারে আমাদের লিভার। এই যে জায়গাগুলো অর্থাৎ মেডুলার বাইরে, এই জায়গাগুলো থেকে আমাদের যেহেতু হেমাটোপয়েসিস হয়, তো এই জায়গাগুলোকে আমরা বলতে পারি এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। ওকে, এরপর আমরা কি জানবো? এরপর হচ্ছে আমরা জানবো রেগুলেশন অফ এরিথ্রোপয়েসিস। তো একটা এরিথ্রোপয়েসিস হতে গেলে কি কি লাগে বা কি কি দরকার হয়? প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। কোথা থেকে তৈরি হয়? আমাদের কিডনি থেকে তৈরি হয়। কেন? কিডনি এরিথ্রোপয়েটিন কি কাজ করে? আমরা প্রত্যেকেই জানি আমাদের ফিল্ট্রেশন যেটা হয় ব্লাডের, সেটা কিডনিতেই হয়, কিডনির গ্লোমেরুলাসে। তো আমাদের যে টোটাল ব্লাড ভলিউম প্রায় কতটা, প্রায় 5 লিটার মতো ব্লাড ভলিউম। আমাদের একটা 70 কেজি নর্মাল মানুষের প্রায় 5 লিটার পর্যন্ত ব্লাড থাকে। এই টোটাল ব্লাডটা কোথায় ফিল্ট্রেশন হবে? কিডনির মধ্যে। তো টোটাল ব্লাডটা এখন কিডনির মধ্যে আসছে, তখন কিডনি কি রেগুলেট করতে পারছে বা কি থিঙ্ক করতে পারছে যে ওর কাছে পুরোটা ব্লাড আসছে কিনা, ও একমাত্র যে পুরো ক্যালকুলেশনটা করতে পারে। কিন্তু যদি এই ক্ষেত্রে দেখা যায় যে পুরো ব্লাডটা নেই বা 5 লিটার ব্লাড পুরোটা কিডনির কাছে আসছে না, তখন কিডনি কি করে, একটা রেসপন্স করে এর এগেনস্টে। ও কি করে, এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন রিলিজ করে, যেই হরমোনটা আমাদের বোন ম্যারোর কাছে যায় এবং বোন ম্যারোর দরজায় গিয়ে টোকা মেরে বলে যে চলো তোমার ব্লাড কম আছে, তো ব্লাড প্রোডাকশন শুরু করো। এটা হচ্ছে এরিথ্রোপয়েটিনের কাজ। তাহলে এরিথ্রোপয়েটিন কি করে? এরিথ্রোপয়েটিন ইজ প্রোডিউসড ইন কিডনি অ্যান্ড লিভার। এরিথ্রোপয়েটিন ইজ produced in kidney and liver in response to low oxygen levels. In addition, erythropoietin bound by circulating red blood cells. Low circulating number lead to relatively high level of unbound erythropoietin, which stimulates production in the bone marrow. এটাই কাজ। এরিথ্রোপয়েটিন কি করে, আমাদের যে অক্সিজেনটা আরবিসির সঙ্গে অক্সিজেন বাইন্ড করে সেই জিনিসটাকে ও রেসপন্স করতে পারে। আর টোটাল যেহেতু ভলিউমটা তো আছেই, তো এই কারণে আমাদের এরিথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে, এবং ও যদি ব্লাডের পরিমাণ কম থাকে তখন ও কি করে, ব্লাড প্রোডাকশন করার জন্য বোন ম্যারোকে একটা রেসপন্স পাঠায় বা একটা মেসেজ পাঠায়। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের যে হরমোনটা রয়েছে সেটা হচ্ছে হেপসিডিন। হেপসিডিন হরমোন কি করে? হেপসিডিন হরমোন আমাদের লিভার থেকে তৈরি হয়। এর একটা হচ্ছে এরিথ্রোপয়েসিসে একটা এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হেপসিডিন হচ্ছে কন্ট্রোল আয়রন অ্যাবজর্পশন। হেপসিডিন কন্ট্রোল আয়রন অ্যাবজর্পশন ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যান্ড আয়রন রিলিজ ফ্রম রেটিকুলার এন্ডোথেলিয়াল টিস্যু। তো এরিথ্রোপয়েটিন কি করে, আমাদের যে হিমোগ্লোবিন প্রোডাকশনটা, এই হিমোগ্লোবিন প্রোডাকশনকেও রেগুলেট করে। আর কোথায় তৈরি হচ্ছে হেপসিডিনটা? লিভারের মধ্যে। আর এ হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে যে আয়রনের যে অ্যাবসর্পশনটা সেটাকে ও কন্ট্রোল করে। আর রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকে আয়রনের রিলিজ, এটাকেও কন্ট্রোল করছে আমাদের হেপসিডিন।
নেক্সট হরমোন কি আছে আমাদের? থাইরক্সিন আছে। থাইরক্সিনও আমাদের হেল্প করছে এরিথ্রোপোয়েসিসে। কিভাবে হেল্প করছে? থাইরক্সিন আমাদের যে ওভারঅল মেটাবলিক যে রেটটা আছে, সেই ওভারঅল মেটাবলিক রেটটাকে ও ইনক্রিজ করছে। এবার মেটাবলিক রেট ইনক্রিজ হওয়ার কারণে আমাদের বেশি বেশি পরিমাণে অক্সিজেন কনজাম্পশন করতে হচ্ছে। তো বেশি বেশি অক্সিজেন কনজাম্পশন করার জন্য আমাদের বেশি বেশি আরবিসি সেলের প্রয়োজন হচ্ছে। তো যখন এই ঘাটতি দেখা দেবে, যখন দেখা যাচ্ছে মেটাবলিক রেট বেড়ে গেছে কিন্তু অক্সিজেনের ঘাটতি রয়ে গেছে, তখন কি করবে আমাদের রেড বোন ম্যারো কি করছে, বেশি বেশি করে তখন আরবিসি প্রোডাকশন শুরু করবে। তো থাইরক্সিন হেল্প করছে তাহলে। এরপরে এগুলো তো এতক্ষণ আমরা জানলাম হরমোনের কথা। এবার আমরা জানবো ভিটামিনের কথা। তো যে ভিটামিনগুলো আমাদের এরিথ্রোপয়েসিসে হেল্প করে সেটাকে আমরা বলবো হেমাটোপয়েটিক ভিটামিনস। এই হেমাটোপয়েটিক ভিটামিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে, একটা হচ্ছে ভিটামিন বি 12 আর একটা হচ্ছে ভিটামিন বি 9। ভিটামিন বি 12 এর সাইন্টিফিক নাম হচ্ছে সাইনোকোবালামিন, আর ভিটামিন বি 9 এর সাইন্টিফিক নেম হচ্ছে ফলিক অ্যাসিড। কিভাবে হেল্প করছে? সাইনোকোবালামিন বা ভিটামিন বি 12 কি করে আমাদের ডিএনএ সিনথেসিস করে। আমরা কি জানি, আমাদের যখন আরবিসি যখন ডেভেলপিং স্টেজে থাকে তখন তার মধ্যে যে প্রিকারসর আরবিসি গুলো আছে ওর মধ্যে নিউক্লিয়াস থাকে, এবার নিউক্লিয়াস আছে মানে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকাটা স্বাভাবিক। তো এই ডিএনএ র্যাপিডলি ডিভাইডিং বা র্যাপিডলি সিনথেসিসে হেল্প করছে আমাদের এই ভিটামিন বি 12। আর ফলিক অ্যাসিড কি করছে? ফলিক অ্যাসিড হচ্ছে পিউরিন অ্যান্ড থায়ামিডাইলেট, এটার সিনথেসিসে হেল্প করছে। এটা সিনথেসিস হওয়া মানে আমাদের ডিএনএ আরএনএ ফরমেশন হবে। সো আমাদের আরবিসি যে প্রোডাকশন সেটা ঠিকঠাক হবে। এই ভিটামিনগুলো তাহলে কি করছে আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করছে। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স সিন ইন এরিথ্রোসাইটস ডিউরিং এরিথ্রোপয়েসিস। এটা এরিথ্রোপয়েসিস হওয়ার সময় আমাদের কি কি ধরনের চেঞ্জেস আসতে পারে একটা আরবিসির মধ্যে, সেই চেঞ্জেস গুলো সম্বন্ধে একটু আমরা দেখে নেব। তো প্রথম যে চেঞ্জেসটা হয় সেটা হচ্ছে সেল সাইজ। সেল সাইজটা কি হয়? প্রথম একদম শুরুর সময় এরিথ্রয়েড প্রিকারসার সেল, এরিথ্রয়েড প্রিকারসার সেল কি হয়, ওভারঅল যে সাইজটা থাকে সেই প্রিকারসার সেলের যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এদের যে রেশিও, সেই রেশিওর একটা চেঞ্জেস থাকে। এখানে কি হয়, সাইটোপ্লাজমও বেশি পরিমাণে, সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসের যে সাইজটা সেটা অনেক বড় হয়। আর নিউক্লিওলার যে ডায়ামিটার সেটা ডিক্রিজ করে। অ্যান্ড ক্রোমাটিন কন্ডেন্স, যে ক্রোমাটিন থাকে সেটা কন্ডেন্স ক্রোমাটিন হয়। আস্তে 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 এই কন্ডেনশনটা বাড়তে থাকে। আর যত আমাদের স্টেনিং রিয়াকশনটা যত প্রোগ্রেস করবে তত তত কি হয়, পার্পলিশ রেড থেকে ডার্ক ব্লু এর দিকে যায় কালারটা। অ্যান্ড ফাইনালি অ্যাট অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট স্টেজ দ্য নিউক্লিয়াস ইজ ইজেক্টেড। যখন অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট অবস্থায় থাকে আমাদের আরবিসিটা ডেভেলপিং পর্যায়ে, তখন কি হয়, নিউক্লিয়াসটা আরবিসি থেকে বেরিয়ে যায়। নেক্সট কি বলছে আমাদের? নেক্সট হচ্ছে সাইটোপ্লাজমিক যে কালারটা, সাইটোপ্লাজমের কালার কিভাবে চেঞ্জ হয়। সাইটোপ্লাজমের কালারটা হচ্ছে আমাদের প্রথমে একদম শুরুর পর্যায়ে থাকে সাইটোপ্লাজম ব্লু কালারের, ধীরে ধীরে ওটা কি হয়, পিঙ্কিশ রেড থাকে। যত হিমোগ্লোবিন এক্সপ্রেশন বাড়তে থাকবে ওটা পিঙ্কিশ রেড থেকে রেডের দিকে যাবে কালারটা। নেক্সট কি আছে আমাদের? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি হয়, প্রথমে নিউক্লিয়াস হচ্ছে ওপেন ক্রোমাটিন থাকে, অর্থাৎ মানে নিউক্লিয়াস যদি এটা ধরি আমি, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন এরকম ভাবে থাকে এগুলো হচ্ছে ওপেন ক্রোমাটিন থাকে। যত সময় যাবে তত নিউক্লিয়াস ছোট হতে থাকবে, ক্রোমাটিন গুলো কন্ডেন্স হতে শুরু করবে, কন্ডেন্স হবে, আবার ছোট হলো, ক্রোমাটিন গুলো কন্ডেন্স হওয়া শুরু করলো, এই জিনিসটা হতে থাকে পরপর। এবারে কি হয়, নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব আমাদের প্রথমে কি থেকে আমাদের তৈরি হচ্ছে। প্রথমে যে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেল, এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে এটা কনভার্ট হবে কিসে? কমন মাইলয়েড প্রোজেনিটরে। কমন মাইলয়েড প্রোজেনিটর কিসে কনভার্ট হবে? কলোনি ফর্মিং ইউনিট এরিথ্রোব্লাস্ট। তারপরে কি তৈরি হবে? বিএফইউই, তারপরে সিএফইউই, দেন আমরা তৈরি হবে প্রোনর্মোব্লাস্ট। এবার আমরা যাই প্রোনর্মোব্লাস্টের ক্ষেত্রে কি দেখা যাক। তো প্রোনর্মোব্লাস্ট যেটা বলছে, প্রোনর্মোব্লাস্টের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো কি বলছে, প্রোনর্মোব্লাস্টটা দেখতে এইরকম হচ্ছে, এটা একটা প্রোনর্মোব্লাস্ট সেল। এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? ফার্স্ট হচ্ছে প্রোনর্মোব্লাস্ট or megaloblast is the first cell derived from CFUE. CFUE এর ফুল ফর্ম বললাম, CFUE, কলোনি ফর্মিং ইউনিট এরিথ্রোব্লাস্ট। তো এখানে কি হচ্ছে, কেমন দেখতে হচ্ছে, এটার যে সাইজটা আছে সাইজটা মোটামুটি 12
থেকে 15 to 20 মাইক্রন, 15 থেকে 20 মাইক্রন, এটা হচ্ছে এর পুরো সাইজটা। দেন কি হচ্ছে, ইট হ্যাভ নো হিমোগ্লোবিন, এর মধ্যে কোনো রকম হিমোগ্লোবিন থাকে না। ইট সাইটোপ্লাজম ইজ বেসোফিলিক ইন নেচার অ্যান্ড ইট মাল্টিপল সেভারাল টাইমস অ্যান্ড ফাইনালি ফর্মস দ্য সেল অফ নেক্সট স্টেজ। এটার যে বেসোফিল, এটার যে সাইটোপ্লাজম, সেটা হচ্ছে বেসোফিলিক নেচার, কারণ বেসোফিলের যে কালারটা ব্লুইশ যে কালার, ওই কালারটা নেয়, বা বেসিক যে কালারটা সেই কালারটা নিচ্ছে। অ্যান্ড এর মধ্যে যেহেতু নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থাকার কারণে ও অনেকবার ভাঙতে পারে, আর তারপরে পরবর্তী যে স্টেজ, সেই স্টেজের জন্য রেডি হয়। দেন ইটস নিউক্লিয়াস কন্টেন ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মিনস এই যে ক্রোমাটিন, এই যে ভেতরে যে ক্রোমাটিনটা আছে, ক্রোমাটিনটা লুজ ক্রোমাটিন। এই যে লুজ ক্রোমাটিনকে আমরা কি বলি, ইউক্রোমাটিন বলে থাকি। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের পরবর্তী যে স্টেজটা, সেটা হচ্ছে বেসোফিলিক এরিথ্রোব্লাস্ট। আচ্ছা, আরেকটা কথা একটু এখানে বলে রাখা দরকার প্রো এরিথ্রোব্লাস্টের ক্ষেত্রে। প্রোএরিথ্রোব্লাস্টের ক্ষেত্রে যে নিউক্লিয়াস আর যে আহ, আমাদের সাইটোপ্লাজম, এটা রেশিওটা কিন্তু বেশি হাই থাকে। তো ধীরে ধীরে এর সাইজটা কমতে থাকবে, ফলে আমরা পরবর্তী পর্যায়ে যে চেঞ্জেস গুলো হবে সেটা দেখতে পাবো। এই ক্রোমাটিনটা এখানে অনেক লুজ ক্রোমাটিন থাকে, আর নিউক্লিওলাইয়ের পরিমাণটাও অনেক বেশি থাকে, কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে নিউক্লিওলাইয়ের পরিমাণটা কম দেখবো। কি আছে, বেসোফিলিক নর্মোব্লাস্ট যেটা আছে, বেসোফিলিক নর্মোব্লাস্টের ডায়ামিটারটা আমরা কত দেখতে পাচ্ছি, 10 থেকে 16 ডায়ামিটার। এর নিউক্লিওলাসটা হচ্ছে থিক ক্রোমাটিন। যেহেতু আমাদের নিউক্লিওলাসটা একটু ছোট হলো, তাহলে ক্রোমাটিন গুলো কনডেন্স হবে। কেন কনডেন্স হচ্ছে, একটু আমি যদি উদাহরণের সঙ্গে বলি, আমরা ছোটবেলায় সেই ঝুমঝুমি বেলুন যেটা আছে না, সেই ঝুমঝুমি বেলুনের মধ্যে বেশ কিছু সাবুদানা থাকতো, তো আমরা নাড়াতাম, সেই ঝুমঝুম করে বাজতো। কিন্তু ওটা যদি ফুটো করে দিয়ে হাওয়াটা বের করে দেওয়া হতো, তাহলে কি হতো, যে স্পেসটা তখন সাবুদানাগুলো পাচ্ছিল নাড়াচাড়া করার জন্য, একটা ঝুমঝুম করে আওয়াজ হচ্ছিল, কিন্তু যখন বাতাসটা বেরিয়ে গেল, তখন কি হচ্ছে, সাইজটা একদম ছোট হয়ে গেল, কন্ডেন্স হয়ে গেল। তাহলে কি ওরা সেই আগের পর্যায়ের মতো শব্দ করতে পারছে? পারেনি, ওরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই ক্রোমাটিনটাও সেম, যত সাইজ ছোট হতে থাকবে, তত ক্রোমাটিন গুলো একটা জায়গায় বাইন্ড হতে থাকবে, একটা জায়গায় ছোট হয়ে হয়ে আসবে। এইখানে নিউক্লিওলাই গুলো ডিসঅ্যাপিয়ার করা শুরু করছে। নিউক্লিয়াসের মধ্যে যে সাদা 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 যে নিউক্লিওলাই গুলো আছে, সেই নিউক্লিওলাই কি হবে, ডিসঅ্যাপিয়ার করা শুরু করলো। আর কি হচ্ছে, এই জায়গাটা থেকে হিমোগ্লোবিনের সিনথেসিসটা শুরু হচ্ছে, হিমোগ্লোবিন তৈরি হওয়া শুরু করছে। বাট হিমোগ্লোবিন কিন্তু অ্যাপিয়ার করেনি, দুটো পার্থক্য আছে। বেসোফিলিক নর্মোপ্লাস্টে হিমোগ্লোবিন সিনথেসিসটা শুরু হচ্ছে, কিন্তু হিমোগ্লোবিন অ্যাপিয়ার করা শুরু করে ইন্টারমিডিয়েট নর্মোপ্লাস্ট। একটা ছোট্ট পার্থক্য, এটা একটু মাথায় রাখতে হবে। হিমোগ্লোবিন সিনথেসিসটা হচ্ছে বেসোফিলিক এরিথ্রোপ্লাস্টে, আর হিমোগ্লোবিন অ্যাপিয়ার করা শুরু করছে ইন্টারমিডিয়েট নর্মোপ্লাস্ট থেকে। ওকে, তো আমরা পরবর্তী কি আছে দেখে নিই। পরবর্তী যে সেলটা, এইটা মোটামুটি আমাদের বেসোফিলিক নর্মোব্লাস্টটা এরকম দেখতে হচ্ছে। পরের সেলটা কি বলছে, পরের সেলটা হচ্ছে আমাদের অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট, সরি, পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট। পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট অথবা ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। এখানে কি বলছে, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টের যে সাইজটা রয়েছে, সেলের সাইজটা, এটা হচ্ছে 8 থেকে 14 মাইক্রোমিটার ডায়ামিটারটা। এ কি করে, স্মলার পার্ট আরেকটু ছোট হলো এই নিউক্লিয়াস আর রেশিওটা, সরি সাইটোপ্লাজমের রেশিওটা। কালারটা কি থাকছে, এটা হচ্ছে ব্লু ইন কালার। আর কি হচ্ছে, এখানে হিমোগ্লোবিন অ্যাপিয়ার করা অলরেডি শুরু হয়ে গেছে এখানে। ইট ডিভাইডস অ্যান্ড ম্যাচিওর ইনটু অর্থোক্রোমাটিক অর লেট নর্মোব্লাস্ট। এরপরেই যে পর্যায়টা আসবে, যেটাকে আমরা বলছি কি, অর্থোক্রোমাটিক বা লেট নর্মোব্লাস্ট। তো লেট নর্মোব্লাস্টে দেখে নি কেমন, বা অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট কি বলছে। অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্টে ঠিক এই রকম দেখতে হচ্ছে। এ কি হচ্ছে, 8 থেকে 10 মাইক্রোমিটার ডায়ামিটার। এর সাইটোপ্লাজমটা কি হচ্ছে, অ্যাসিডোফিলিক। সাইটোপ্লাজমটা হচ্ছে অ্যাসিডোফিলিক ডিউ টু হিমোগ্লোবিনাইজেশন। যেহেতু এখানে হিমোগ্লোবিন অলরেডি সিনথেসিস হয়ে অ্যাপিয়ার করা শুরু করে দিয়েছে, তাই কি হচ্ছে, হিমোগ্লোবিনাইজেশনের জন্য এর যে অ্যাসিডোফিলিক যে নেচারটা, কারণ রেড কালারটা আসা অলরেডি শুরু হয়ে গেছে। নিউক্লিয়াস স্মল অ্যান্ড অ্যাপিয়ার্স এজ এ ডিপলি স্টেইনিং ব্ল্যাক ব্লু। আমাদের নিউক্লিয়াসটা ছোট হয়ে গেছে এবং নিউক্লিয়াসটা ব্লু ব্ল্যাক কালারটা নিয়েছে। তো এই জায়গাটায় কি হচ্ছে, লেট নর্মোব্লাস্ট ক্যানট ডিভাইড অ্যান্ড অনলি ম্যাচিওর ইনটু রেটিকুলোসাইট বাই এক্সট্রুশন অফ নিউক্লিয়াস। এই পর্যায়ের পরেই কি হচ্ছে, নিউক্লিয়াসটা
আমাদের সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। কেন? হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবার হিমোগ্লোবিনকে জায়গা দিতে হবে, তো নিউক্লিয়াসটাকে বাইরে বের করে দেওয়া হবে। আর যদি এখানে নিউক্লিয়াস থেকে যায় তাহলে হিমোগ্লোবিনের ঠিকঠাক প্রোডাকশনটা হবে না। তাহলে অর্থোক্রোমাটিক নর্মোপ্লাস্টে কি হচ্ছে বা লেট নর্মোপ্লাস্টে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা সেল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে আসছে আমাদের সবার পরিচিত রেটিকুলোসাইট। যেটা রেটিকুলোসাইট কি হয়, আমাদের অর্থোক্রোমাটিক নর্মোপ্লাস্টটা কনভার্ট হয়ে কি তৈরি করছে, আমাদের রেটিকুলোসাইট তৈরি করছে। রেটিকুলোসাইটকে চেনার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেন করে থাকি, যেটাকে আমরা কি বলি, সুপ্রাভিটাল স্টেন। আর কি হচ্ছে, এটা হচ্ছে কালারটা কি হচ্ছে, বেসোফিলিক টিনেজ। এটা এই ডিফিউজ বেসোফিলিক টিনেজ উইথ সুপ্রাভেটাল স্টেন, তো আমরা ব্রিলিয়ান ক্রিস্টাল ব্লু এই স্টেন দিয়ে আমরা এটাকে স্টেন করে থাকি। তো এ কি করে, আমাদের ব্লাড যে ব্লাড স্ট্রিমে আসার পরে 1 থেকে 2 দিন, ওটা মোটামুটি 48 ঘন্টার মধ্যে ম্যাচিওর হয়ে যায়। আর এর মধ্যে এই যে সাইটোপ্লাজমের মধ্যে, সেলের যে সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু ডিপ ব্লুইশ কালার আমরা দেখতে পাচ্ছি। এটার কারণটা হচ্ছে সাইটোপ্লাজম কন্টেন্ট রেটিকুলার নেটওয়ার্ক। রেটিকুলার নেটওয়ার্কটা কি, সেটা হচ্ছে বেশ কিছু রেমন্যান্টস ফর্মড বাই রেমন্যান্টস অফ ডিসইন্টিগ্রেটেড অর্গানেলিস। এই অর্গানেলি গুলোর রেমন্যান্ট দিয়ে তৈরি হচ্ছে, বা রেমন্যান্ট গুলো কিছুটা রয়ে যাচ্ছে বলে এটা এই ডিপ ব্লুইশ কালারটা নেয়, যেটা ম্যাচিওর আরবিসির ক্ষেত্রে একদমই থাকে না। তো ম্যাচিওর আরবিসি কেমন দেখতে হচ্ছে, ম্যাচিওর আরবিসি মোটামুটি 7.2 মাইক্রোমিটার ডায়ামিটার নিচ্ছে। এর সাইটোপ্লাজমের যেহেতু নিউক্লিয়াস নেই, তো শুধু সাইটোপ্লাজম পড়ে আছে, সাইটোপ্লাজমের কালারটা হচ্ছে পিঙ্ক ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, ফুল অফ হিমোগ্লোবিন, পুরোটা ভর্তি হিমোগ্লোবিনে থাকে। আর কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, নো নিউক্লিয়াস, নো মাইটোকন্ড্রিয়া অ্যান্ড নো রাইবোজোমস। তাহলে কি হলো, আরবিসি ইজ আ নন নিউক্লিয়েটেড সেল, ইট ইজ আ বাইকনকেভ ডিস্ক। আমরা সেই একদম শুরুর দিকেই পড়লাম, নো নিউক্লিয়াস সেল অ্যান্ড বাইকনকেভ ডিস্ক। আর একদম যেহেতু হিমোগ্লোবিনে পরিপূর্ণ, তাই এটার কালারটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার। তো এটাই গেল আমাদের টোটাল যে আরবিসির বা ম্যাচিওর আরবিসি সেইটা সম্বন্ধে। এরপরে আমরা যেটা আছে, এটা যেটা পড়ে এলাম আরেকবার দেখে নিচ্ছি আমরা। তাহলে কি কি পড়লাম আমরা, প্রথমে হেমাটোপয়েটিক স্টেম সেল জানলাম, আমরা কমন মাইলয়েড প্রোজেনিটাস জানলাম, আমরা কলোনি ফর্মিং ইউনিট এই সেলটা জানলাম, বিএফইউ সেল জানলাম, সিএফইউ কলোনি ফর্মিং ইউনিট এরিথ্রোব্লাস্ট জানলাম। দেন আমাদের কি কি সেল আসছে, দেন আসছে আমাদের প্রোনর্মোব্লাস্ট, বেসোফিলিক প্রোনর্মোব্লাস্ট, বেসোফিলিক নর্মোব্লাস্ট, পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট, তারপর লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, একদম সবশেষে তাহলে রেটিকুলোসাইটটা কনভার্ট হলো কিসে, ম্যাচিওর আরবিসি বা ম্যাচিওর রেড ব্লাড সেল। ওকে, দিস ইজ অল অ্যাবাউট আওয়ার এরিথ্রোসাইট। কেমন লাগলো বলো।